তো আগের ভিডিও অবধি আমরা কি পড়ে নিয়েছি, ক্যাপাসিটার, ইন্ডাক্টার আর রেজিস্ট্যান্স, এই তিনটে কিভাবে বিহেভ করে বা ওটার ভ্যালু কীভাবে আমরা বের করতে পারি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেটা আমরা বের করেছি। অ্যাকচুয়ালি বিহেভটা এখনো বার করিনি, যখন আমরা অ্যানালাইসিস আরও ডিটেলসে করবো ক্যাপাসিটার ইন্ডাক্টারের এফেক্টটা কী অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইনে, সেটা আরও ভালো বুঝতে পারবো। শুধু আমরা কী করে ক্যাপাসিটার ইন্ডাক্টারটা বের করব সেটা আমরা শিখেছি। তো এই ভিডিওতে আমরা যেটা করব, মডেলিং অফ ট্রান্সমিশন লাইন, যে ক্যাপাসিটার, ইন্ডাক্টার, রেজিস্টার এই তিনটাকে যখন একসাথে আমরা নেব কোনো ট্রান্সমিশন লাইনে, তো সেখান থেকে কী কী প্যারামিটার আমার বেরিয়ে আসবে সেটার দিকে নজর রাখবো, যে একসাথে নিয়ে কী করে কাজ করবো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। তো এটার আগে আমি সবাইকে বলবো যে অবশ্যই টু পোর্ট নেটওয়ার্ক সার্কিট থিওরিতে পড়ে নিতে। টু পোর্ট নেটওয়ার্ক না জানলে এখন এই ভিডিওটা বোঝা সম্ভব নয়। বোঝা গেছে কি বলছি? এছাড়াও এখানে কিছু ম্যাথামেটিক্সের কমপ্লিকেটেড ম্যাথামেটিক্স রয়েছে, যেগুলোকে আমি ডাইরেক্টলি স্টেপ জাম্প করেই দেখাবো, কারণ ওগুলো আমাদের যেসব এক্সামের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি বা ডিপ্লোমা যদি কেউ কলেজের জন্যও পড়ে, তো ওগুলো কোনো নেসেসিটি নেই। তো সেটা নিয়ে ডিটেলসে ঢোকার দরকার নেই, ধরে নিতে হবে এটা হয়, কারণ এখানে অনেক কমপ্লেক্স ম্যাথামেটিক্স রয়েছে এটার মধ্যে। তো বিশেষ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে। তো মেন প্রি রিকুইজিটটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর হচ্ছে কি জানতে হবে আমাকে না, আমার হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক অফ সার্কিট থিওরি। বোঝা গেছে? তো শুরু করছি মডেলিং। এইসব মাথা থেকে হাঁটিয়ে মডেলিং শুরু করছি। তো মডেলিং ও ট্রান্সমিশন লাইন মানে ট্রান্সমিশন লাইনটাকে মডেল করব। তো ট্রান্সমিশন লাইন আমরা কী থাকে, আমরা করেছি রেজিস্ট্যান্স থাকবে। রেজিস্ট্যান্স কী হবে? সিরিজে থাকবে অবশ্যই। এই যে তার হয়, এটা যদি একটা তার হয়, তো রেজিস্ট্যান্স কী হবে? এখানে সিরিজে এই তারে পুরো তার জুড়ে রেজিস্ট্যান্স আছে, পুরো তারটাই রেজিস্ট্যান্স একটা। ইন্ডাক্টারও কি পুরো তারটাই ইন্ডাক্টার। কিন্তু ক্যাপাসিটার কী হবে? এই তার থেকে মাটির দিকে গ্রাউন্ডের সাথে ফরমেশান করবে, তার থেকে প্যারালাল নিচের দিকে শান্ট আকারে থাকবে ক্যাপাসিটার। বোঝা গেছে? তো এই ক্যাপাসিটারটা কীভাবে হচ্ছে, কোনো একটা জায়গায় কি আছে, একটা বিরাট বড় ট্রান্সমিশন লাইন, ধরে নিই এইটা ট্রান্সমিশন লাইন, এই তার 6টা তার আছে, এখানে আবার 6টা তার, তাহলে এইভাবে আমার সব জয়েন্ট আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এটা এইদিকে যাচ্ছে, এইভাবে আছে। তো এই পুরো লাইনটা জুড়ে কি থাকবে? পুরো লাইনটা জুড়ে কী থাকবে? ইন্ডাক্টার থাকবে। পুরো লাইনটা জুড়ে রেজিস্ট্যান্স থাকবে। পুরো লাইনটা জুড়ে কী থাকবে? আমার ক্যাপাসিটারও থাকবে। কারণ প্রত্যেকটা জায়গায় এখন এভাবে ক্যাপাসিটার তৈরি হবে, এভাবে ক্যাপাসিটার তৈরি হবে, এইভাবে ক্যাপাসিটার তৈরি হবে। তাহলে এর মানে কি? আমি কি বলতে চাইছি নাকি? এত কিছু বলছি কেন? এর মানে হচ্ছে ট্রান্সমিশন লাইনে যে তিনটে প্যারামিটার আমরা দেখেছি এখনো অবধি, ইন্ডাক্টার, ক্যাপাসিটার, রেজিস্টার, তিনটাকে আমরা কী বলবো? ডিস্ট্রিবিউটেড প্যারামিটার। কী বলবো? ডিস্ট্রিবিউটেড প্যারামিটার। আর ডিস্ট্রিবিউটেড কি, লাম্পড কি, এটা সার্কিট থিওরিতে আমরা প্রথমের দিকে একটা ভিডিওতে, আশা মনে হয় সেকেন্ড ভিডিওতে আমি পড়িয়েছিলাম। তো যারা বুঝতে পারবে না তাদেরকে বলবো একটু সার্কিট থিওরি ভিডিওটা দেখে নিতে, লাম্পড এবং ডিস্ট্রিবিউটেড প্যারামিটার কি। তো এখানেও আমি বুঝতে পারছি কি, যে এই ডিস্ট্রিবিউটেড প্যারামিটার মানে পুরো লাইন জুড়ে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে, কোনো একটা পার্টিকুলার সেকশান দিয়ে বলতে পারবো না। যেমন কি হয়, এটা যে বাল্ব নিই, এটা যদি একটা বাল্ব নিই এক্সাম্পল, এটা একটা বাল্ব, ঠিক আছে, এটা বাল্ব, তাহলে এখানে কি থাকবে? একটা ফিলামেন্ট থাকবে। তো এই বাল্বের ক্ষেত্রে আমি কী বলতে পারি? এই ফিলামেন্টের একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো রেজিস্ট্যান্সটা রয়েছে, তাহলে এটাকে ডিস্ট্রিবিউটেড না কনসেন্ট্রেটেড একটা জায়গায়। এবার কোনটাকে ছোট ধরবো, কোনটাকে বড় ধরবো, সেটা যে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, এগুলো আমরা কিন্তু সার্কিট থিওরি ওই ভিডিওটাতে পড়িয়েছি, আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা বোঝার অসুবিধা হলে বলবো ওই ভিডিওটা একটু ভালো করে দেখে নিতে। তো ফাইনালি আমি কী বলতে পারি, যে এখানে ট্রান্সমিশন লাইন বরাবর তিনটা যে প্যারামিটার রয়েছে, তিনটা ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো ডিস্ট্রিবিউটেড থাকলে সেটাকে আমরা অ্যানালাইসিস করা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেটাকে আমরা ছোট ছোট লাম্প যোগ করে আমরা বোঝাবো। লাম্প মানে ক্যাপাসিটারটা ধরবোটা কোন জায়গায়, যদি ডিস্ট্রিবিউটেড পুরোটা থাকে, ইকুয়েশন করতে গেলে তো ছোটো কিছু ধরতে হবে। তো আমরা কী করবো, এরকম ছোটো ছোটো পোর্শানে ভাগ করে নেবো লাইনটাকে, যে এরকম একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার, এখানে ছোটো ছোটো পোর্শানে ভাগ করে দেবো, যেগুলো একটা ইন্ডিভিজুয়ালি লাম্পড মানে এক জায়গায় আছে, এবং যোগ করলে পুরোটা ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। একই রকম রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স ধরবো, এখানে ইন্ডাক্টার ধরবো, এখানে রেজিস্ট্যান্স ধরবো, এখানে। তো এইভাবে আমরা ছোটো ছোটো লাম্প প্যারামিটার দিয়ে পুরো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করবো। বোঝা গেছে? তো সেটা যদি দেখাই কী হবে, যে ছোট ছোট রেজিস্ট্যান্স অনেকগুলো থাকবে, রেজিস্টার, ইন্ডাক্টার, আবার রেজিস্টার, আবার ইন্ডাক্টার, আবার রেজিস্ট্যান্স, আবার ইন্ডাক্টেন্স, আবার রেজিস্ট্যান্স, আবার ইন্ডাক্টার, এরকম করে দুদিকে চলতে থাকবে যত লম্বা লাইনটা রয়েছে। আর এটা হবে গ্রাউন্ড, তার রেসপেক্টে গ্রাউন্ড নিলাম, একটাই লাইনকে প্রথমে বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স, ইন্ডাক্টার, এখানে মাঝে কী থাকবে? একটা ক্যাপাসিটার থাকবে, এখানে রেজিস্টার, ইন্ডাক্টার, এখানে তার সাথে কী থাকবে? ক্যাপাসিটার থাকবে, এখানে রেজিস্টার, ইন্ডাক্টার, এগুলো ছোটো ছোটো ক্যাপাসিটার আমার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। এবার ধরছি পুরো লাইনটার মধ্যে এটা একটা ছোট্ট পোর্শান,
পুরো লাইনটার মধ্যে একটা ছোটো পোর্শন, তাহলে এই ছোটো পোর্শনটাকে একটা ছোটো পোর্শনকে আমি ধরে নিচ্ছি ডিস্ট্যান্স হচ্ছে ডেল্টা এক্স। ছোটো জিনিসকে আমরা ডেল্টা বা ডি দিয়ে ডেরিভেটিভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি। এই ছোট্ট একটা পোর্শনকে আমি ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তাহলে পুরোটার যদি ক্যাপাসিটার সি হয়, পুরোটার যদি ক্যাপাসিটার সি হয়, এই ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো কী বলবো, সি ইন্টু ডেল এক্স। ছোট্ট একটা পোর্শনে তার সাথে ডেল এক্স গুণ করবো, এটাও কী হবে, সি ইন্টু ডেল এক্স। বোঝা গেছে? একই রকম এই রেজিস্ট্যান্সটা কত হবে, আর ইন্টু ডেল এক্স, এটা এল ইন্টু ডেল এক্স। প্রত্যেকটা সেম হবে, আমি বাকিগুলো লিখছি না। বোঝা গেছে? এবার এই লাইনটার এই সাইডটাকে আমি কি বলবো, এটাকে বলছি ধরা যাক সেন্ডিং এন্ড, মানে এদিক থেকে সেন্ড করা হচ্ছে, এদিক থেকে পাওয়ার সেন্ড হচ্ছে, আর এদিকে আমি কি করছি, পাওয়ারটাকে লোড সাইডে রিসিভ করছি, তাহলে এটাকে বলবো রিসিভিং এন্ড, সেন্ডিং এন্ড রিসিভিং এন্ড। তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তাহলে এই যে ছোট পোর্শনটা নিয়ে আমি ডিসকাস করছি, এই ছোট পোর্শনটা কী হবে, এখানে একটা কারেন্ট এদিকে যাবে, একই রকম এদিকে কারেন্ট এখানে ঢুকবে, আর এর সাথে কী হবে না, এই ক্যাপাসিটারগুলো থ্রু দিয়ে কারেন্ট কী হবে, নিচের দিকেও যাবে, গ্রাউন্ডের দিকে, এই ক্যাপাসিটারটা দিয়েও নিচের দিকে যাবে। বোঝা গেছে? তা ধরে নিই এখানে কারেন্ট যাচ্ছে আমার আইএক্স, আর এই নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ডেল আইএক্স, মানে ছোটো একটা পোর্শন, পুরো কারেন্টের একটা ছোটো পোর্শন নিচের দিকে যাচ্ছে। আর এখানকার ভোল্টেজ প্লাস মাইনাস এটাকে ধরে নিচ্ছি আমি ভিএক্স, এই জায়গার ভোল্টেজ ভিএক্স। তাহলে এখানে যদি ভোল্টেজ ভিএক্স হয়, তাহলে এই ছোটো পোর্শনটাতে রেজিস্টার আর ইন্ডাক্টরের ভিতরে যখন কারেন্টটা যাচ্ছে, এখানে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা কত হবে না, আইএক্স প্লাস ডেল আইএক্স, কিরচপস কারেন্ট ল, এটা প্লাস এটা যোগ করলে এখানে পাবো, তাহলে আমি বলতে পারি আইএক্স প্লাস ডেল আইএক্স। বোঝা গেছে? তাহলে আর এইটুকু পোর্শনে যে ভোল্টেজটা ড্রপ করছে, এই ভোল্টেজটাকে বলবো ডেল ভিএক্স, এই পোর্শনে ভোল্টেজটা কি বলবো, ডেল ভিএক্স, মানে ছোট্ট একটা ভোল্টেজ এখানে আমার ড্রপ হচ্ছে। বুঝাতে পেরেছি কি বলছি? তাহলে এখানে জিনিসগুলো আমি বুঝলাম যে কারেন্টের দিকে কত যাচ্ছে, আইএক্স, এখানে যাচ্ছে ডেল্টা আইএক্স, এখানকার ভোল্টেজ ধরে নিলাম ভিএক্স, তাহলে এখানে ড্রপ হচ্ছে কত, ডেল ভিএক্স, ছোটো একটা পোর্শনে যে কারেন্ট আছে সেটা হচ্ছে ডেল্টা ভিএক্স। তাহলে এখানকার ভোল্টেজ কত পাবো, এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ যোগ করলে এখানকার ভোল্টেজ পাবো, তাহলে এটা হচ্ছে এখানে যে ভোল্টেজটা হবে এই দুটো পোর্শনে, এটা প্লাস, এটা যদি মাইনাস সিম্বল দিয়ে দেখাই, সিম্বলটা দিয়ে দেখাচ্ছি, এসি তো প্লাস মাইনাস হবে না, জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস পোলারিটি নিচ্ছি, ঠিক আছে। তাই এখানে কত হবে, এখানে ভিএক্স আর ডেল ভিএক্স যোগ করলে হবে ভিএক্স প্লাস ডেল ভিএক্স। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা আমার লাম্পড দিয়ে ডিস্ট্রিবিউটেড প্যারামিটারের রিপ্রেজেন্টেশন। তো এখান থেকে এবার আমরা অ্যানালাইসিসগুলো টানবো। তো এখানে আমি কি বলতে পারি, এই ডেল ভিএক্স মানে এই যে এখানে ড্রপটা হচ্ছে আর প্লাস ডেল এক্স, এই জায়গায় যে ড্রপটা হচ্ছে সেটা কি লিখতে পারি না, ডেল্টা ভিএক্স ইকুয়াল টু কী হবে, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। তাহলে এখানে ইম্পিডেন্স কত আছে, আর ইন্টু ডেল এক্স প্লাস জে এল ইন ওমেগা এল ইন্টু ডেল এক্স, ঠিক আছে, আর প্লাস ডেল এক্স প্লাস জে ওমেগা এল ডেল এক্স, এটা হলো এই দিকটার ইম্পিডেন্স, ঠিক আছে। তার সাথে কী হবে, কারেন্ট গুণ হবে, তা কারেন্ট কত যাচ্ছে, আইএক্স প্লাস ডেল আইএক্স, তাহলে আইএক্স প্লাস ডেল আইএক্স। যেহেতু আমার কি হয়, এই লিকেজ কারেন্ট, এটা তো লিকেজ কারেন্ট, ক্যাপাসিটার থ্রু দিয়ে লিকেজ কারেন্ট, তা কারেন্ট যদি আমার নর্মালি কি হয়, আমার মেন লাইন দিয়ে যখন ফ্লো হয় সেটা কত হয়, জেনারেলি ধরে নিতে পারি 1000 অ্যাম্পিয়ার একটা লাইনে ধরলাম, তো লিকেজ কত হবে, 5-7 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার হবে। বুঝতে পেরেছি কি বলছি কথাটা, খুবই কম লিকেজ কারেন্ট ফ্লো হবে। তার মধ্যে আবার যদি একটা ছোট্ট পোর্শনে দেখি সেটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ফ্লো হবে, 1000 অ্যাম্পিয়ার রেসপেক্টে একটা মিলি অ্যাম্পিয়ার কী হবে, নেগলেক্টেড। তাহলে আইএক্স আর ডেল আইএক্সের যখন যোগ করবো সেখানে ডেল আইএক্সটা কী হবে, নেগলেক্টেড হয়ে যাবে। তা এইটাকে আমি কী করবো, নেগলেক্ট করে বা 10:0 লাগিয়ে দেবো। বোঝা গেছে? তো সেখান থেকে আমি কি করব, এটাকে শুধুমাত্র সলিউশন করবো। তো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে, ডেল ভিএক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এটা আর প্লাস জে ওমেগা এল, ডেল আইএক্সটা ডেল এক্সটা বাইরে চলে গেল কমন, আর এখান থেকে থাকলো কত, আইএক্স। তো এবার আমি এখান থেকে যদি ডিএক্সটা এদিকে নিই, তাহলে ডি ডেল্টা ডি ডি ভিএক্স ডিএক্স, এই ডিএক্সটা এদিকে নিলাম,
এটা ইজ ইকুয়াল টু কত হবে আর প্লাস জে ওমেগা এল ইন্টু আই এক্স ডিভিএক্স ডিএক্স ইকুয়াল টু আর প্লাস জে ওমেগা এল ইন্টু আই এক্স। এই আর প্লাস জে ওমেগা এল এটাকে আমরা কি করব, যেহেতু এটা সিরিজে আছে এটাকে আমরা ইম্পিডেন্স বা জেড দিয়ে এখানে ডিফাইন করব, ঠিক আছে। তো এটাকে লিখবো জেড আই এক্স। তো মনে রাখতে হবে জেনারেলি আমরা সার্কিট থিওরিতে জেড এর মধ্যে কি থাকে, কি ক্যাপাসিটারও থাকতে পারে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স, তিনটাই থাকতে পারে। কিন্তু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যখনই জেড বলবো তখন আমরা শুধুমাত্র ধরে নেব যেহেতু ক্যাপাসিটার এখানে সিরিজে থাকে না, তো জেড বলতে আমরা সিরিজ ইম্পিডেন্সটা বুঝবো, সেটা হচ্ছে আর প্লাস জে ওমেগা এল। এখান থেকে শুরু হচ্ছে জেড, কারণ এই জেড আর এরপরে ওয়াই আসবে, সে যেটার এই ইম্পিডেন্স আর এর ওয়াই আসবে অ্যাডমিটেন্স, যেটার অ্যাপ্লিকেশান আমার পুরো সার্কিট পুরো হচ্ছে পাওয়ার সিস্টেম জুড়ে আমাদের রয়েছে। তাহলে ডিএক্স ডিভিএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জেড আই এক্স। এবার এখান থেকে আমি যেভাবে ডেল ভিএক্স বের করলাম একই রকমভাবে ডেল আই এক্সও বের করতে পারি। ডেল আই এক্সটা কোথায় যাচ্ছে, উপর থেকে এখান থেকে নিচের দিকে যাচ্ছে। তো কার থ্রু দিয়ে না, এটা ক্যাপাসিটার থ্রু দিয়ে। এখানে ক্যাপাসিটার কত রয়েছে সি ডেল এক্স, এখানে ক্যাপাসিটার কত রয়েছে সি ইন্টু ডেল এক্স, ব্লু কালার লিখে দিলাম সি ইন্টু ডেল এক্স। এবার আমরা কি জানি, এটা ছোট্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি ইকুয়াল টু কী হয় 1/2 এফসি হয়, ঠিক আছে। তো কারেন্ট থ্রু দি ক্যাপাসিটার আইসি ইকুয়াল টু বলতে পারি ভি বাই এক্সি ইকুয়াল টু ভি বাই আমার কত হবে 1/2 এফসি, বা এটাকে আমি বলতে পারি ওমেগা সি, ঠিক আছে। তো এটার ভ্যালু কত হবে, তাহলে আইসি ইজ ইকুয়াল টু হবে এই 1/2 এফসিটা উপর দিকে উঠবে বা ওমেগা সিটা উপর দিকে উঠবে, এটাকে আমি ওমেগা সি করে দিই, তাহলে ভি ওমেগা সি, আইসি ইকুয়াল টু হয় ভি ওমেগা সি। তো এটাকে মুছে দিই এবার, তো বোঝা গেছে। তো এখানে তাহলে আমি এই কারেন্টটা কী করতে পারবো না, ভি মানে কত আছে ডেল ভিএক্স ইন্টু ওমেগা সি, ওমেগা ইন্টু সি, সি কত আছে সি ইন্টু ডেল এক্স। তো আমি এখান থেকে বলতে পারি ডেল আইএস ইকুয়াল টু ভি এক্স ইন্টু কত হবে ওমেগা ইন্টু সি ডেল এক্স, বোঝা গেছে। তো এখান থেকে এই ডেল এক্সটা আগের মতো যদি এদিকে নিই তাহলে ডি আই এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে ওমেগা সি, ওমেগা সিটাকে এখানে কী করবো আমি এক্সি লিখতে পারি, এক্সিটা এখানে কী হচ্ছে উপর থেকে নিচের দিকে রয়েছে। তো এটাকে আমি কী দিয়ে ডিফাইন করব, অ্যাকচুয়ালি আমার এক্সি মানে কি হয় এক্সি ইকুয়াল টু 1/ওমেগা সি হয়, যেটাকে আমি উল্টো তাহলে এক্স্যাক্টলি ওমেগা সি ইকুয়াল টু কী হবে 1/এক্সি, ওমেগা সি ইকুয়াল টু কী হবে 1/এক্সি, যেটা হচ্ছে রিঅ্যাকট্যান্সের উল্টো, রিঅ্যাকট্যান্সের উল্টো যেটাকে আবার সাসক্যাপটেন্স বলা হয়, ঠিক আছে, রিঅ্যাকট্যান্সের উল্টো। আর এখানে যেহেতু ইম্পিডেন্স দিয়ে পুরোটা দেখাচ্ছি, কারণ কি এখানে শুধুমাত্র অ্যাকচুয়ালি ক্যাপাসিটার নেই, এটা পরে বলবো, এর মধ্যে আরও একটা কম্পোনেন্ট আছে, ভিডিও শেষের দিকে ওই জিনিসটা বলবো। তো এই জন্য এটাও এক ধরনের ইম্পিডেন্স, কিন্তু ওটা আমার কি আছে 1/করে আছে, এটা 1/করে রয়েছে, এই জন্য এটাকে আমরা কি করব ইম্পিডেন্স না লিখে এটাকে আমরা অ্যাডমিটেন্স বা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এটাকে আমি কি করব এই ওমেগা সি পোর্শনটাকে আমি কি করব ওয়াই আকারে লিখব, তাহলে এটা ওয়াই ইন্টু ভিএক্স, কারণ এই ডিলেক্সটা এদিকে চলে এসছে, বোঝা গেছে। তো এইভাবে আমার জেড আর ওয়াই আমার ইন্ট্রোডিউস হলো, জেড একটা আর ওয়াই একটা আমার ইন্ট্রোডিউস হলো কোথায় না পাওয়ার সিস্টেমের মডেলিংয়ের মধ্যে। তো পাওয়ার সিস্টেম মডেলিংয়ের ক্ষেত্রে জেড বলতে সবসময় সিরিজ ইম্পিডেন্স, আর ওয়াই বলতে সবসময় বুঝবো যে আমার শান্ট বা এই প্যারালালে বা লাইন থেকে গ্রাউন্ড অবধি যে পোর্শন রয়েছে তার অ্যাডমিটেন্স, বোঝা গেছে। তো এবার এই ইকুয়েশনটার মধ্যে যদি আমি ডবল ডেরিভেটিভ নিই কী হবে ডি স্কোয়ার ভিএক্স ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে জেড ইন্টু ডি আই এক্স ডিএক্স, মানে এদিকে এদিকে দুদিকে ডেরিভেটিভ নিলাম। ডি আই এক্স ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে ওয়াই ইন্টু ভিএক্স, তাহলে এখান থেকে বলতে পারি জেড ওয়াই ইন্টু ভিএক্স, জেড ওয়াই ইন্টু ভিএক্স, ডি স্কোয়ার ভিএক্স ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ওয়াই ইন্টু ভিএক্স। এটা একটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বোঝা গেছে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা
এক স্ট্রেট ফরওয়ার্ড মেথডে আমরা সলিউশন করতে পারি, যে ডাইরেক্টলি এখান থেকে আমি ভিএক্স এর ভ্যালু বের করতে পারি। এরকম যদি কোনো ইকুয়েশন থেকে ডাইরেক্টলি ভিএক্স এর ভ্যালু বের করতে পারি, সেটা কিভাবে বের করতে পারি না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ম্যাথামেটিক্সের জিনিস, সেখানে আমাদের এভাবে থিওরাম করে দেওয়া আছে যে এটা এরকম কন্ডিশনে থাকলে, এই ফরমেশনে থাকলে এর আউটপুট এইভাবে হয়, এবং সেটা কেন হয় সেটা ডেরিভেশন আমার কোথায় রয়েছে, ম্যাথামেটিক্স পোর্শন রয়েছে, সেটা এখানকার বিষয় নয়। তো যারা জানে না তাদের এটা অত মাথায় নিয়ে বোঝার দরকার নেই, কারণ এই যে ডেরিভেশনগুলো দেখাচ্ছি এগুলো না কোনো এক্সামে আসবে, ক্লাসের কারো পরীক্ষায় আসতে পারে, ডিপ্লোমা লেভেলে আসবেই না। বিটেকে যদি কেউ মানে এই ভিডিও দেখছে বা ইঞ্জিনিয়ারিংয়ে কেউ দেখছে, তাহলে ধরে নেবো যে ক্লাসে আসতে পারে, তো সেটা ক্লাসের মতো করে পড়তে বলবো। তো ওরা আশা করি সবাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানেও, কিন্তু ডিপ্লোমা লেভেলে এগুলোর ডিটেলস কোনো কিছু দরকার নেই। লাস্ট ফাইনাল যে কনক্লুশনটা বলবো সেটাই হচ্ছে মাথায় রাখার বিষয়। এখন শুধু রিকোয়েস্ট করবো যারা ডিপ্লোমা স্টুডেন্ট তাদেরকে, যে জিনিসটা প্রসিডিওরটা দেখা, যে কোথা থেকে জিনিসগুলো আসছে। একদম হঠাৎ করে আমি ওয়াই জেড লিখে দিলাম, ওয়াই জেডটা কী, কোনো কিছু মাথা মুন্ডু নেই, ডাইরেক্ট কেউ বলে দিল ওয়াই মানে এই, জেড মানে এই, আসছে কেন, কোথা থেকে ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা মাথায় থাকলে জিনিসটা কোনোদিন কনসেপচুয়াল কোনোদিন প্রবলেম হবে না। কেউ বললে কোশ্চেন করলে ইন্টারভিউতে আমরা তার প্রপার অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, তো এত ডায়লগ বলে লাভ নেই, আসল টপিকে আসি। ডি স্কোয়ার ভিএক্স ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু কী হলো, ওয়াই জেড ভিএক্স। এখান থেকে আমি ডাইরেক্ট সলিউশন লিখতে পারি। দ্য সলিউশন হবে কত, এর সলিউশনটা কী হবে না, ভি এক্স ইকুয়াল টু কী হবে, এ ই টু দি পাওয়ার অফ গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স, যেখানে এ আর বিটা হচ্ছে দুটো কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা একটু পরে আমরা বার করব। এখানে শুধু আননোন কোনটা না, গামা। এখানে এই গামার ভ্যালুটা কি হচ্ছে না, যেখানে হয় আর গামা ইকুয়াল টু রুট ওভার অফ এই যে জেড ইন্টু ওয়াই, জেড ইন্টু ওয়াই, গামা ইকুয়াল টু রুট ওভার অফ জেড ইন্টু ওয়াই। এই গামাটাকে কি দিয়ে কি বলা হয় আমাদের, এই গামাটাকে পাওয়ার সিস্টেমে বলা হয় প্রোপাগেশন কনস্ট্যান্ট। এই গামাটা কি বলা হয়, প্রোপাগেশন কনস্ট্যান্ট। এই প্রোপাগেশন কনস্ট্যান্ট দিয়ে অনেক সময় পরীক্ষার হলে ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে। তার ইকুয়েশন কি, গামা ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই জেড। এটা নিয়ে আরও একটু পরে আমরা ডিটেলসে আরও পড়বো। ঠিক আছে, এটা বলে প্রোপাগেশন কনস্ট্যান্ট। বোঝা গেছে কি বলছি? তো এবার এখানে কি দেখেছি আমি, ডিভিএক্স ডিএক্স ইকুয়াল টু জেড ইন্টু আই এক্স। তাহলে এখান থেকে আমি এভাবেও লিখতে পারি, এখান থেকে আমি এই ইকুয়েশনটা থেকে কি লিখতে পারি না, আই এক্স, কারণ আমাকে ভিএক্স বেরিয়ে গেছে, সেখান থেকে আই এক্স বের করতে হবে, ভিএক্স ইকুয়াল টু বেরিয়ে গেছে। তাহলে আই এক্স ইকুয়াল টু কী হবে, 1/z আর কি হবে ডিভিএক্স ডিএক্স। তাই ওটা কত হবে, 1/z ইন্টু ডিএক্স অফ ভিএক্স কত বেরিয়েছে না, এ ই টু দি পাওয়ার অফ গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স। তো এটা ডেরিভেটিভ করলে কি হবে না, গামাটা বাইরে আসবে, গামা বাই জেড এ ই টু দি পাওয়ার অফ গামা এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স। ঠিক আছে, যেটা ইজ ইকুয়াল টু কত হবে, এবার গামা বাই জেড, এই গামা বাই জেডটা কী করে বের করবো, গামা বাই জেড, গামা ইকুয়াল টু কী জানি, রুট ওভার অফ জেড ইন্টু ওয়াই, আর নিচে জেড। ঠিক আছে, তাহলে এটা রুট ওভারের মধ্যে নিলে কী হবে, এটা জেড স্কোয়ার হয়ে যাবে, জেড ইন্টু ওয়াই, আর এটা হবে জেড স্কোয়ার। তাহলে জেড আর জেড স্কোয়ার কাটা যাবে, তাহলে এটার ভ্যালু কত দেবে, রুট ওভার অফ ওয়াই বাই জেড, রুট ওভার অফ ওয়াই বাই জেড। তো এটাকে ডাইরেক্টলি আমরা কীভাবে লিখতে পারি, আরও 1/রুট ওভার অফ জেড বাই ওয়াই, এভাবেও লিখতে পারি। তো ওটা কোথা থেকে আসে, এখান থেকে তাহলে ডাইরেক্ট লিখতে পারি 1/রুট ওভার অফ জেড বাই ওয়াই। কেন করলাম এই জিনিসগুলো, সেগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব। ঠিক আছে, ইন্টু এ ই টু দি পাওয়ার অফ গামা এক্স প্লাস মাইনাস বি ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স। ঠিক আছে, এ টু দি পাওয়ার গামা এক্স মাইনাস বি টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স। আর এখানে যে 1/রুট ওভার অফ জেড বাই ওয়াই, এইটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বা জেড সি। মনে থাকবে, এই জেড সি বা এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এটাকে বলা হয় কি, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স।
তাহলে এখান থেকে আমি ডাইরেক্টলি লিখতে পারি কি 1/ZC a e to the power of gamma x minus b e to the power of minus gamma x। তাহলে একটা আমার কি বেরোলো ix বেরোলো আর একটা কি বেরোলো vx। তাহলে এটা ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। বোঝা গেছে কি হবে ix আর vxটা বের করলাম। তো আমার বোঝার অ্যাকচুয়ালি মনে রাখার বিষয় যে এখানে প্রোপাগেশন কনস্ট্যান্ট আর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কোথা থেকে আসছে এইটুকু জানলেই হবে, ঠিক আছে। তো ডিটেলস ডেরিভেশন যেটা এতক্ষণ বললাম যে এতটা ইম্পর্টেন্ট না ডিটেল ডেরিভেশনটা, কিন্তু প্রসিডিওরগুলো আমার দেখতে হবে কীভাবে আমরা করছি। বোঝা গেছে? তো নেক্সট, তো ফাইনালি আমরা কি পেলাম এখান থেকে, এটা vx ইকুয়াল টু এখানকার vx ইকুয়াল টু a টু দি পাওয়ার অফ গামা এক্স প্লাস b টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স, ix ইকুয়াল টু 1/ZC a টু দি পাওয়ার অফ গামা এক্স মাইনাস b টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স। এখানে গামা ইকুয়াল টু রুট ওভার অফ yz, zc ইকুয়াল টু রুট ওভার অফ z/y। তো এখন অবধি এইটুকু পেয়েছি। তো এবার হচ্ছে এর মধ্যে আমি a আর b ভ্যালুটা বের করব। তো তার জন্য আমার কিছু ডেটা এই সার্কিটটা থেকে নিতে হবে। তো সার্কিটটা কী নেবো না, যেটা হচ্ছে আমার রিসিভিং এন্ড, এই রিসিভিং এন্ডের ভোল্টেজকে আমরা কী লিখবো VR দিয়ে লিখবো, আর কারেন্ট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে IR। সেন্ডিং এন্ডের ভোল্টেজটাকে লিখবো VS, কারেন্টটা হবে IS। এবার সবসময় আমাদের কি হয়, কোনো কিছু রেফারেন্স যখন ট্রান্সমিশন লাইনে ধরা হয় তখন রিসিভিং এন্ডটাকে আমার রেফারেন্স হিসাবে ধরি, যেখানে পৌঁছাচ্ছে সেটাকে রেফারেন্স হিসাবে ধরি। তাহলে এখানে এই রিসিভিং এন্ডের ভোল্টেজটাকে আমরা কী ধরবো অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে করব। কারণ আমাকে কোনো কিছু লাইনের যখন ভোল্টেজ বা কারেন্টের অ্যাঙ্গেল ধরবো কারণ রেফারেন্সে ধরতে হবে। তো এখানে রেফারেন্সটা হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ, যেটা আমরা ট্রান্সমিশন লাইনে সব জায়গায় আমরা ইউজ করে থাকি। তো রিসিভিং এন্ডের ভোল্টেজ হচ্ছে VR ইকুয়াল টু 0। আর ডিস্টেন্সটা যে এক্সটা কী হচ্ছে আমার এখান থেকে এই ডিস্টেন্সটা পুরোটা কী হচ্ছে এক্স, রিসিভিং এন্ড থেকে সেন্ডিং এন্ড, সেটা মাপছি কোথা থেকে না এখান থেকে এই দিকে যাচ্ছে, এখানে হবে এক্স ইকুয়াল টু 0, এখানে সরি এটা পুরোটা যদি লেন্থটা এল হয় যেটা এক্স ইকুয়াল টু 0 আর সেন্ডিং এন্ডে হবে এক্স ইকুয়াল টু এল। পুরো লেন্থটা যদি এল হয় আমার 0 থেকে এলের দিকে পুরোটা মাপছি। বোঝা গেছে? এবার যদি আমি পুট করি, কি পুট করব না অ্যাট রিসিভিং এন্ডের ক্ষেত্রে কি হচ্ছে এক্স ইকুয়াল টু কী হচ্ছে এক্স ইকুয়াল টু আমার 0, এখান থেকে আমি কাউন্ট শুরু করছি, এখান থেকে মেপে মেপে সেন্ডিং এন্ড অবধি যাচ্ছি, এক্স ইকুয়াল টু 0। আর সেখানে কি হচ্ছে ভিএক্স কত হচ্ছে VR অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আর IXটা হচ্ছে IR, তার অ্যাঙ্গেল কিছুটা হবে, সেটা ডিপেন্ড করছে আমার এখানে লোড কি রয়েছে তার উপরে, ঠিক আছে। তবে এক্স ইকুয়াল টু 0 বসালে কী হবে ই টু দি পাওয়ার 0, এটাও ই টু দি পাওয়ার 0, এটাও ই টু দি পাওয়ার 0, এটাও ই টু দি পাওয়ার 0 হবে। তাহলে ই টু দি পাওয়ার 0 ভ্যালু 1, তাহলে এই ইগুলো সব আউট হয়ে যাবে। তো এখান থেকে আমি লিখতে পারি এই কন্ডিশনটা বসানোর পরে VX এর জায়গায় কী বসবে VR ইজ ইকুয়াল টু কী হবে A প্লাস B, আর IR ইকুয়াল টু কী হবে 1/ZC A মাইনাস B। তো এবার এই একটা যদি ইকুয়েশান 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এই 1 আর 2 সলভ করলে কী পাবো আমি সলভিং 1 and 2 A ইজ ইকুয়াল টু পাবো, আবার B ইজ ইকুয়াল টু পাবো। তো এটা সলভ যদি আমরা করি কী পাবো শেষ অবধি, তো এটা সলভ করলে কী পাবো আমরা VR প্লাস IR ZC/2 আর B ইজ ইকুয়াল টু পাবো VR মাইনাস IR ZC/2। এটাকে নর্মাল সলভ করলে এটা পাওয়া যাবে। তো এখন A আর B যদি পেয়ে যাই তো আমি ডাইরেক্ট এখানে VX এর জায়গায় আমি বসাতে পারি। তাহলে VX ইজ ইকুয়াল টু কত হবে, এর জায়গায় বসবে VR প্লাস IR ZC/2 ইন্টু ই টু দি পাওয়ার অফ গামা এক্স প্লাস বির জায়গায় বসবে VR মাইনাস IR ZC/2 ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স। ঠিক আছে, বোঝা গেছে এতক্ষণ? তাহলে এবার এখান থেকে কী হবে না V অফ এক্স ইকুয়াল টু আমি কী করবো VR আর IRটাকে আলাদা আলাদা করে দেবো। তা VR যদি আলাদা করতে হয় তাহলে কীরকম হবে আমার কেসটা না ই টু দি পাওয়ার অফ গামা এক্স ই টু দি পাওয়ার অফ গামা এক্স, এখান থেকে VR থেকে এটা কী হবে VR ইন্টু ই টু দি পাওয়ার গামা এক্স, আর এখান থেকে ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স মানে প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা x/2, এটা একটা হবে ইন্টু VR প্লাস কী হবে এখানে ZC আছে, এখানে ZC আছে, তা ZC কমন যাবে, যে কমন গেলে কি হবে আমার ই টু দি পাওয়ার অফ গামা এক্স মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা x/2 ইন্টু IR। বোঝা গেছে?
এবার এই যে জিনিসটা ই টু দি পাওয়ার অফ গামা এক্স প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস গামা এক্স বাই 2 আর ই টু দি পাওয়ার গামা এক্স মাইনাস ই টু, এগুলো কিসের ফাংশন? এগুলো হচ্ছে হাইপারবোলিক ফাংশন। যেরকম আমি একটা সার্কিট থিওরি ভিডিওতে পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম আমি যে ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস ই টু দি পাওয়ার জে গামা ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা বাই 2 জে, বা এগুলোকে আমরা ডাইরেক্টলি কীভাবে লিখতে পারি, সাইন থিটা কস থিটা করে লিখতে পারি। আর সেখানে জেটা না থেকে যদি সেম জিনিসটা হয় সেটাকে আমরা কি বলি, কসের হাইপারবোলিক আর সাইনের হাইপারবোলিক ফাংশনের রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে পুরোটাই ম্যাথামেটিক্সের জিনিস, এখানে বোঝানোর জিনিস নয়। তো যারা জানে না তাদের ধরে নিতে হবে এটাই হয়, যারা জানে তাদের খুবই ভালো কথা, আর যারা জানে না সময় পেলে বলবো এই ম্যাথামেটিক্সে এই জিনিসগুলো পড়ে নিতে। ঠিক আছে, তো এখান থেকে আমি ডাইরেক্টলি লিখতে পারি, তাহলে ভি অফ এক্স ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার গামা এক্স বা ই টু মাইনাস গামা এক্স, এটাকে লেখা হয় কস এইচ গামা এক্স ইন্টু ভি আর এটা জেড সি ইন্টু সাইন এইচ গামা এক্স। এইচ মানে হচ্ছে হাইপারবোলিক এক্স, নর্মাল সাইন থিটা কস থিটা নয় কিন্তু এটা, ঠিক আছে, এটা সাইন এইচ থিটা। বুঝে গেছে কি বলছি? নর্মাল এইচএস অব্দি যারা পড়েছে তারা কি করে সাইন থিটা কস থিটাই পড়েছে, কস থিটা কট থিটা এগুলো পড়েছে। তার একটা আলাদা ফর্ম হাইপারবোলিক ফর্ম হয়, যেটা হচ্ছে সাইন এইচ থিটা কস এইচ থিটা। ঠিক আছে, সেটাই হচ্ছে কস এইচ গামা এক্স ভি আর প্লাস জেড সি সাইন এইচ গামা এক্স, এটা হবে আই আর। বোঝা গেছে? তো এখান থেকে আমি ভি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তো ফাইনালি এখানে আমি লিখি যদি ভি অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে না কস এইচ গামা এক্স ভি আর প্লাস জেড সি সাইন এইচ গামা এক্স আই আর। তো একইভাবে আমি এখান থেকে আই এক্সের মধ্যে এটা পুট করে আমি আই এক্সটা বের করতে পারবো। তো এত বড় ডেরিভেশন যাচ্ছি না, এ বির ভ্যালু এখানে বসালো সেমভাবে বেরোবে, কারণ এই প্রুফ করাটাই আমার উদ্দেশ্য নয়, লাস্টে যেটা বোঝানো সেটা আমি দেখাতে চাইছি, যে কীভাবে জিনিসটা আসছে সেটা দেখানোর উদ্দেশ্য আমার। ঠিক আছে, তো প্রুফটা সবাই নিজেরা করতে পারবে, একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, একই রকম এখানে আই এক্স বসালেও আই এক্সটা বেরিয়ে যাবে। তো এখান থেকে আমি বলবো আই এক্স ইকুয়াল টু হবে 1/ZC সাইন এইচ গামা এক্স ভি আর প্লাস কস এইচ গামা এক্স আই আর। তো এখানে কি দেখতে পাচ্ছি আমি, ভি এক্সের সাথে একটা ইকুয়েশন বেরোলো, আই এক্সের সাথে একটা ইকুয়েশন বেরোলো। এবার এই ভি এক্স আই এক্সের মধ্যে এবার যদি আমি পুট করি, কি পুট করবো না পুট অ্যাট সেন্ডিং এন্ডের ক্ষেত্রে কি হয়, এটা রিসিভিং এন্ডের আমি কি করেছিলাম ভ্যালু পুট করেছিলাম। সেন্ডিং এন্ডের ক্ষেত্রে কি হবে, এক্স ইকুয়াল টু এল হবে, আর ভি এক্সটা কি হবে ভি এস দিয়ে লিখতে পারবো সোর্স সেন্ডিং এন্ড ভোল্টেজ, আর ভি আই এক্সটা হচ্ছে আমি লিখবো আই এস সেন্ডিং এন্ড কারেন্ট। তো এখান থেকে ফাইনালি আমি কি লিখবো, ভি এক্সের জায়গায় কি লিখবো ভি এস ইজ ইকুয়াল টু কস এইচ গামা এক্সের জায়গায় এখন হবে এল, কারণ এক্সের জায়গায় এল পুট করেছি, ইন্টু ভি আর প্লাস জেড সি সাইন এইচ গামা এল ইন্টু আই আর, তার সাথে হবে আই এস 1/ZC সাইন এইচ গামা এল ভি আর প্লাস কস এইচ গামা এল আই আর। ঠিক আছে, তো এটাকে যদি আমি এবার এই যে দুটো ইকুয়েশান পেলাম, এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটা, এই দুটো ইকুয়েশানকে যদি এবার আমি ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি, ম্যাট্রিক্স আকারে, তো ম্যাট্রিক্সে কী হবে, এই দুটোকে সেম করে না ভিএস আইএস ইজ ইকুয়াল টু এদিকে কি হচ্ছে না কস এইচ গামা এল আর জেড সি সাইন এইচ গামা এল, আর এখানে কি হবে 1/ZC, কারণ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এখান থেকে ডাইরেক্ট কীভাবে করতে হয় সেটা ম্যাট্রিক্সের মধ্যে সবাই পড়েছে। ঠিক আছে, 1/ZC সাইন এইচ গামা এল। তো বারবার একটা কথা বলবো যে ম্যাথামেটিক্স স্ট্রং হতে হবে, ম্যাথামেটিক্স স্ট্রং না হলে এগুলো কিছুই বোঝা যাবে না। বোঝা গেছে কি বলছি, ম্যাথামেটিক্স স্ট্রং না হলে কিছুই বোঝা যাবে না। ফাইনাল রেজাল্টটা সবাই মনে রাখতে পারবে, যেটা হবে শেষ অবধি, সেটা মনে রাখলেই অ্যাকচুয়ালি পরীক্ষায় আমাদের কম্পিটিটিভ এক্সাম হয়ে যাবে। কিন্তু বুঝতে গেলে বা লোককে বোঝাতে গেলে ম্যাথামেটিক্স স্ট্রং হতে হবে, যে কীভাবে জিনিসগুলো হচ্ছে। প্রচুর ম্যাথামেটিক্সের ভাস্ট অ্যাপ্লিকেশান রয়েছে। তো 1/ZC সাইন এইচ গামা এল, আর এটা হবে কস এইচ গামা এল, আর এদিকে হবে ভি আর আই আর।
আমি কি করলাম, শুধু এই দুটো ইকুয়েশনকে এখানে ম্যাট্রিক্স আকারে লিখলাম। তো এই ম্যাট্রিক্সটা দেখে কি লাগছে, এই ম্যাট্রিক্সটা দেখে সামথিং এদিকে আছে দুটো ভেরিয়েবল, এদিকে দুটো ভেরিয়েবল, মাঝে একটা কনস্ট্যান্ট টাইপের জিনিস আসছে। এই কনস্ট্যান্টটা কি না এই লাইনার প্যারামিটার থেকে এলো, গামা জেড সি কি দিয়ে ওয়াই আর জেড দিয়ে রিপ্রেজেন্ট হয়। তো এটা কি হচ্ছে, এটা এই মাঝখানের যে পোর্শনটা এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুরো লাইনটার একটা মডেল অফ মডেল, পুরো লাইনটার একটা মডেল। এই মডেলটা কি মডেল, কি দেখে বোঝা যাচ্ছে, মডেলটা কোনো নাম থাকবে একটা, এটা হচ্ছে এবিসিডি মডেল। কারণ টু পোর্ট নেটওয়ার্কে আমরা এরকম দেখেছি ভিএস আইএস, ভিআর আইআর বা ভি1 ভি2, ভি1 আই1 ভি2 আই2, মাঝে কিছুর সাথে রিলেশন থাকে। এই ধরনের রিলেশনকে কি বলি আমরা, এবিসিডি প্যারামিটার। এটা কি আছে, এবিসিডি প্যারামিটার, বা এটাকে বলা হয় ট্রান্সমিশন লাইন প্যারামিটার, এই জন্য এটাকে বলা হয় টি প্যারামিটার। কারণ এই প্যারামিটারটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশান রয়েছে। অনেকে হয়তো পড়েছে এবিসিডি প্যারামিটার, এতে কি বলে টু পোর্ট নেটওয়ার্ক সার্কিট থিওরিতে, কিন্তু ওখানে বলা হতো ট্রান্সমিশন লাইন প্যারামিটার। তার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা এবার আমরা দেখতে পাচ্ছি ট্রান্সমিশন লাইনে কী রয়েছে। ওখানে পড়ার সময় মনে হয়েছে এগুলো করে আমার লাভটা কি, ঠিক আছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে এবিসিডি প্যারামিটার। তো ডাইরেক্টলি এখানে আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কস এইচ গামা এল, বি ইজ ইকুয়াল টু জেড সি সাইন এইচ গামা এল, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/জেড সি সাইন এইচ গামা এল, আর ডি ইজ ইকুয়াল টু কস এইচ গামা এল। তো এখানে আমরা জানি কি এ ইজ ইকুয়াল টু ডি হয় এবিসিডি প্যারামিটারের ক্ষেত্রে, আর এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি গুণ করলে কি হবে, আমার অলওয়েজ 1 হবে। এগুলো কি জানি আমরা, এ ইজ ইকুয়াল টু ডি, আর কি জানি এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 1, কারণ এটা গুণ করলে কস স্কোয়ার হবে, এটা জেড সি কাটা যাবে, সাইন স্কোয়ার এইচ, কস স্কোয়ার এইচ সাইন স্কোয়ার এইচ কী করলে হবে, আমার 1 হবে। বোঝা গেছে, এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1 হবে। বুঝতে পেরেছি কি বলছি আমি কথাটা। তো এগুলো হচ্ছে সব আমার এবিসিডি প্যারামিটারের জিনিস। তো ফাইনালি আমরা কি দেখলাম, এখানে কি পেলাম না, মডেলিং করে ট্রান্সমিশন লাইনটা যে মডেলটা করলাম, সেই মডেল থেকে আমরা পেলাম যে এই লাইনের এবিসিডি প্যারামিটারগুলো আমরা বের করলাম, যেগুলো পরবর্তী ক্ষেত্রে লং, শর্ট এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনের যখন অ্যাকচুয়াল মডেল করব, এখন তো লাইনটাকে মডেল করি, শুধু প্যারামিটারগুলো বের করলাম ভিতর থেকে, ঠিক আছে। তো এই প্যারামিটারগুলো বের করলাম, তো এইগুলো দিয়ে আমি এরপরে অ্যাকচুয়াল মডেলটা বানাবো, যে এবিসিডি প্যারামিটার দিয়ে কীরকম দেখতে লাগবে, বা তারপরে কি করব, সার্কিটের বিহেভিয়ারটা আমরা চেক করব, এর বেসিসে বিহেভিয়ারটা কী হচ্ছে, কেন লং হচ্ছে, শর্ট হচ্ছে, ওখানে দিলে কি হবে না হবে, এই জিনিসটা জানতে হবে। শুধু আমাদের এই যে ভিডিওটা বানালাম, এখানে শুধু ইম্পর্ট্যান্ট জিনিস কোনটা না, শুধু এই এবিসিডি প্যারামিটারটা একটু আমাকে মাথায় রাখতে হবে, কস এইচ গামা এল, জেড সি সাইন এইচ গামা এল, 1/জেড সি সাইন এইচ গামা এল, আর কস এইচ গামা এল। এবিসিডি প্যারামিটার এই ফর্মটা মনে রাখলেই হবে, কারণ সহজ ব্যাপার, এই দুটো সমান সমান, এখানেও সাইন সমান সমান আছে, একটাতে জেড সি আছে, ওটা 1/জেড সি আছে। তাও এটা ভুলে যাওয়ার এমন কোনো বিষয় নয়, একবার চোখে তা পরীক্ষার আগের দিন দেখলেও মনে থাকবে, বা একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। কিন্তু এখানে বিচারের বিষয় যেটা হচ্ছে, মেন এখান থেকে কোশ্চেনের বিষয়, সেগুলো হচ্ছে দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেড সি, আর একটা আমার কি প্রোপাগেশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি গামা। একটু সেটা নিয়ে এবার আমরা হালকা ডিসকাশন করে নেব। তো এতক্ষণ আমরা যে জিনিসগুলো শিখলাম বা যত কিছু শিখেছি, তিনটা প্যারামিটার দিয়ে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে কী কী অচানা জিনিস কী কী আছে, গামা আর জেড সি। সেই গামার ভ্যালু আমরা কি জানি না, হয় আর গামা ইকুয়াল টু কী জানি, গামা ইকুয়াল টু √ওয়াই জেড, আর জেড সি বা ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্স ইকুয়াল টু √জেড/ওয়াই। এটা আমরা জেনে গেছি, গামা আর জেড সির ভ্যালু কত, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। আর এখানে এই যে ওয়াইটা রয়েছে, এই ওয়াইটা কি আছে, ওয়াই ইকুয়াল টু কী রয়েছে আমার, জে ওমেগা সি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, জে ওমেগা সি। কী করে বের করেছি আগে দেখিয়েছি একটু আগে। আর এখানে জেডটা কি আছে, আর প্লাস জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল। তো এখানে তিনটে জিনিস মেল রয়েছে, তাহলে বোঝা গেল। এইখান থেকে তো এটা এসছে, এটা থেকে এটা এসছে, তো তিনটা জিনিস কি রয়েছে এখানে আমার, একটা সি, একটা আর, একটা এল। মেন কথা হচ্ছে লাইনের যে তিনটে প্যারামিটার আমরা পড়েছি, সেই তিনটে প্যারামিটার দিয়ে আমরা এই মডেলিংটা বানালাম। কিন্তু এই তিনটের বাইরেও আর একটা প্যারামিটার রয়েছে, যেটা বলা হয় কন্ডাক্টেন্স। কারণ এতক্ষণ এটা বলিনি এই কারণেই, কারণ এই যে পুরো প্রুফটা করলাম, পুরো প্রুফটাই কমপ্লিকেটেড হয়ে যেত যদি কন্ডাক্টেন্সটাকে আমরা কনসিডার করতাম। এমনি কন্ডাক্টেন্সটা খুব একটা
অ্যাপ্লিকেশান নেই বা ওটাকে বাদ দিয়ে করলেও আমার রেজাল্ট সবসময় দেখা গেছে সেমই আসে। তো এবার ইন্ট্রোডিউস করে জিনিসটা একটু হালকা বোঝার চেষ্টা করব যে কি হয়, কন্ডাক্টেন্সটা কী জিনিস। তিনটা জিনিস জানি আমরা, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স জেনে গেছি, লাইনে কীভাবে বের করতে হয়। এবার কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সটা কী দিয়ে বলা হয়, জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কন্ডাক্টেন্স কী হয়ে থাকে না, ধরা যাক এই একটা টাওয়ার হয়, তো এটা তো ক্যাপাসিটার গেলো এয়ারের থ্রু দিয়ে যেটা হচ্ছে। এবার এখান থেকে কি হচ্ছে, আমার একটা কারেন্ট এর থ্রু দিয়ে কী হচ্ছে, একটা কারেন্ট, লিকেজ কারেন্ট কী হবে, এই বডিটা থ্রু দিয়ে এইভাবে 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 ফ্লো হয়ে মাটিতে চলে যাবে। বোঝা গেছে, এখান থেকে তার থেকে একটা লিক করে যাবে, যেটা কিন্তু কোনো ইনসুলেটর না, ওর কন্ডাক্টিং পাথের থ্রু দিয়ে যাচ্ছে, খুব কম পরিমাণে লিক করবে এখানে, কারণ ইনসুলেটর রয়েছে, ইনসুলেটর দিয়ে কিছুটা লিক করবে, সেটা বডি দিয়ে মাটিতে যাবে। এই যে কারেন্টে যাচ্ছে এবং এটা যে রেজিস্ট্যান্সটা এখানে পাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, কন্ডাক্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করি, বা এটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি। কারণ কি, রেজিস্ট্যান্স দিয়েও করতে পারতাম, যেহেতু এটা প্যারালাল ক্যাপাসিটার সাথে একসাথে আছে, তো ক্যাপাসিটার সাথে একসাথে দেখানোর জন্য এটাকে আমরা জি দিয়ে দেখাই। তো এক্সাক্ট যদি আমি মডেলিং করি কি হবে, একটা এটা রেজিস্ট্যান্স, এরকম ইন্ডাক্টার, এত দূর আমরা এঁকেছিলাম, তাহলে আমার এভাবে ক্যাপাসিটার ছিল, একটু আগে আমরা দেখেছি, এর সাথে কী হবে, এখানে আর একটা করে আমার কন্ডাক্টেন্স চলে আসবে। কি আসবে, কন্ডাক্টেন্স। তাহলে এটা সি হলে এটা জি, এটা সি হলে এটা জি, এটা আর, এটা এল। তাহলে এবার জেড ইকুয়াল টু যেমন ছিল তেমনই থাকবে, আর প্লাস জে ওমেগা এল, আর ওয়াই ইজ ইকুয়াল টু চেঞ্জ হয়ে যাবে, সেটা কি হবে, জি প্লাস জে ওমেগা সি। অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু হয় জি প্লাস জে ওমেগা সি। তো তাহলে আমরা এখানে ওয়াইটাকে পাল্টে আমরা কি লিখে দেবো, জি প্লাস জে ওমেগা সি, জি প্লাস জে ওমেগা সি। জিটা হচ্ছে ইনভার্স অফ রেজিস্ট্যান্স কার না, এই টাওয়ারটা বা টাওয়ারের পুরো যে স্ট্রাকচারটা। বোঝা গেছে, কারণ এর জি লিখেছে কেন, কারণ এখানে যদি জি না লিখতাম, এই যে এটা তো ওয়াই আকারে আছে, মানে ইনভার্স আকারে আছে, তো এটাকে এখানে যে রেজিস্ট্যান্স তাকে ইনভার্স আকারে রাখলে তো তোমাদের যোগ করতে পারবো। বোঝা যায়, এটা সার্কিট তৈরি কনসেপ্ট, এগুলো এখানে এত ডিটেলস অ্যানালাইসিস করার জিনিস নয় এটা। বোঝা গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছে কেন জি প্লাস জি ওমেগা সি লিখলাম। তো ওয়াই ইকুয়াল টু জি প্লাস জি ওমেগা সি, আর ইকুয়াল টু জেড ইকুয়াল টু হচ্ছে আর প্লাস জে ওমেগা এল। বোঝা গেছে। তো ফাইনালি আমরা যে লিখলাম গামা, গামা ইকুয়াল টু কী হচ্ছে, গামা ইকুয়াল টু রুট ওভার অফ কী আছে, ওয়াই জেড। তাহলে এবার লিখতে পারি, ওয়াইয়ের জায়গায় লিখতে পারি জি প্লাস জে ওমেগা সি ইন্টু কী আছে, আর প্লাস জে ওমেগা এল। তাহলে ফাইনালি গামা ইকুয়াল এটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, প্রোপাগেশন কনস্ট্যান্ট। প্রোপাগেশন কনস্ট্যান্ট বা জিনিসটা কি, প্রোপাগেশন কনস্ট্যান্ট, এতক্ষণ তো বলেই যাচ্ছি প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন কনস্ট্যান্ট। জিনিসটা কি, প্রোপাগেশন কনস্ট্যান্ট মানে কি, একটা ওয়েভ ফর্ম, মনে করা যায় একটা ওয়েভ ফর্ম আছে, এই একটা ওয়েভ ফর্ম আমার এখান থেকে এইভাবে এইভাবে যাচ্ছে, তাহলে এই যে প্রোপাগেট হয়ে যাচ্ছে, কোনো তারের ভিতর দিয়ে এইভাবে 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 করে লাইনটা যাচ্ছে, তো সেটা লাইনটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ওর লাইনটা ওকে যে কনস্ট্যান্টের মাধ্যমে ওর অবস্থাটা চেঞ্জ করে, মানে যেভাবে দিলাম সেভাবে আউটপুটে নাও পেতে পারি আমি। এখানে যেভাবে ইনপুটে দিলাম সেন্ডিং এন্ডে, রিসিভিং এন্ডে সেভাবে নাও পেতে পারি, এরকম সাইনটা নাও থাকতে পারে। তা যে প্যারামিটার এই প্রোপাগেশন মানে যাওয়ার ক্যারেক্টারিস্টিক্সটাকে চেঞ্জ করে, তাকে আমরা কি বলছি, প্রোপাগেশন কনস্ট্যান্ট। কেন, কারণ এর মধ্যে চারটা জিনিসই এভাবে রয়েছে, আর জি প্লাস জি ওমেগা সি, আর প্লাস জি ওমেগা এল। এই চারটা জিনিস আলাদা আলাদাভাবে এর মধ্যে বিহেভ করবে। সেখানে কি না, আর আর এখানে কি রয়েছে, আর এবং এখান থেকে কি হয়, আর অ্যান্ড জি, এই দুটো কি রেজিস্টিভ, এই দুটো কি করে অ্যাকচুয়ালি আমার লাইনটার মধ্যে আমার সিগন্যালটাকে যেতে বাধা দেয়, লাইনটার মধ্যে সিগন্যালটাকে যেতে বাধা দেয়। তো রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স কি করবে, রেজিস্ট্যান্স মানে বাধা দিবে, তো এটাকে বলা হয় অ্যাটিনিউয়েশন। অ্যাটিনিউয়েশন মানে কমিয়ে দেওয়া, অ্যাটিনিউয়েট করা মানে হচ্ছে বাংলাতে বলে কমিয়ে দেওয়া। তো এই জন্য আর প্লাস জি তৈরি করে কি, এর দুজন মিলে একটা পজিশন তৈরি করবে, সেটা হচ্ছে বলবো অ্যাটিনিউয়েশন। প্রোপাগেশনের মধ্যে একটা পার্ট থাকবে অ্যাটিনিউয়েশন, মানে কি সিগন্যালটা আমি ধরলাম এরকম বড় বড় দিলাম, আর আউটপুটে কি হবে, ছোট পাবো, কিছুটা ড্রপ করে দেবে সিগন্যালটাকে, রেজিস্ট্যান্স কি হবে, ড্রপ করে দেবে। তো এটাকে বলা হয় অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট, যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করব। কি করব, আলফা দিয়ে ডিনোট করব, সেটাকে বলো কি অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট। আর প্লাস জি, আর কি থাকলো সি আর এল, এরা কি করছে,
এরা করছে একটা জে বা ইমেজিনারি পোর্শন নিয়ে এসছে। ইমেজিনারি পোর্শন নিয়ে এলে এর মধ্যে কি হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করলে কি হবে, আমার একটা ফেজ শিফট পাবো। কারণ খালি আর আর জি থাকলে কি হতো, ফেজ শিফট 0 হতো, ট্যান ইনভার্স 0 বাই সামথিং মানে 0 ডিগ্রি। কিন্তু এই দুজন এসে কি করবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করে আমার এর মধ্যে কি তৈরি করবে, একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি করবে। মানে আমি যদি ইনপুটে যে এই সিগন্যালটা দিলাম, আউটপুটে এরকম থাকবে না। আউটপুটে কি হবে, আমার সিগন্যালটা এটা যদি সেন্ডিং এন্ড হয়, সেন্ডিং রিসিভিং এন্ডে কি পাবো, প্রথমত হাইটটা তো কম পাবো, এত বড় পাবো না, কারণ অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট চলে এসছে। এছাড়াও আসবে কি ফেজ কনস্ট্যান্ট। ফেজ কনস্ট্যান্ট মানে এটা কি করবে, একটু ল্যাগ বা লিড কিছু একটা হবে, ডিপেন্ড করছে ইন্ডাকট্যান্স বেশি আছে না ক্যাপাসিট্যান্স। ধরে নিই যদি ইন্ডাকট্যান্স বেশি থাকে তো এটা ল্যাগ করে যাবে, মানে একটু পরে এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তো এইরকম একটা সিগন্যাল দিয়ে আমি এরকম একটা সিগন্যাল পাবো। সেটা কার জন্য না, হাইটটা কমিয়ে দিচ্ছে অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট, আর এই ফেজটা যে শেষ সরাচ্ছে তারা কারা না, এল অ্যান্ড সি। তা এল আর সি তৈরি করবে কি, এই এল আর সি তৈরি করছে কি যেটা, সেটাকে বলবো কি ফেজ কনস্ট্যান্ট, যেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করব, বিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে? তো এবার এই যে দুটো পোর্শন রয়েছে, এই দুটোকে যখন গুণ করব আমি, গুণ করলে কি হবে, একটা ইমাজিনারি পোর্শন আসবে আর একটা আমার রিয়েল পোর্শন আসবে। তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি, এই আর আর জির জন্য যেটা তৈরি হবে এখানে, সেটা তৈরি করবে কে, সেটা হচ্ছে রিয়েল। আর যেটা জে ডাব্লিউ পোর্শনটা থাকবে, যেটার জন্য কি হচ্ছে ফেজ শিফট তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি করব, ইমাজিনারি পোর্শন হিসাবে দেখাবো। তাহলে ফাইনালি আমি বলতে পারি গামা ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারি আলফা প্লাস জে বিটা। এই আলফার জে বিটা অ্যাকচুয়ালি যে আলফাটা কি অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট, বিটাটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে। বিটাটা কার জন্য তৈরি হচ্ছে না, এল আর সির জন্য, আলফাটা কার জন্য, আর আর জির জন্য। এবং এর ভ্যালু কি করে পাবো আমরা না, এই দুটোকে যদি গুণ করি, গুণ করে যদি সেপারেশন করে নিই, জেটাকে আলাদা আর উইদাউট জেটাকে আলাদা, তখন কম্পেয়ার করে দুটোর মধ্যে আমি কি পাবো, আলফা আর বিটা বের করতে পারবো। বোঝা গেছে কি বলছি? তাহলে এই ভিডিওতে আমরা তাহলে আমরা এই ভিডিওতে কি দেখলাম না, মডেলিং ও ট্রান্সমিশন লাইন কমপ্লিট করে আমরা কতগুলো কনস্ট্যান্ট সম্বন্ধে জানলাম, যেগুলো কি হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট, অ্যাটিনিউয়েশন কনস্ট্যান্ট আর ফেজ কনস্ট্যান্ট, এবং কি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, যেটা হচ্ছে √/z/y। ঠিক আছে, আমার পরীক্ষার জন্য যদি এই পুরো ভিডিও থেকে বা পুরো যে মডেলিংটা আমরা অ্যানালাইসিস করলাম, সেখান থেকে যদি সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে জেড সি ইকুয়াল টু √/y/z/y বা আর প্লাস জে ওমেগা এল বাই জি প্লাস জে ওমেগা সি। এইটা থেকে পরীক্ষায় অনেক শর্ট কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামে, যে ডাইরেক্ট যেগুলো এই সূত্রটা থেকে ডাইরেক্ট আমরা অ্যান্সার দিতে পারি। বোঝা গেছে? তো পুরো থরো যে অ্যানালাইসিসটা পড়ার কোনো দরকার নেই, মনে রাখার কোনো দরকার নেই, শুধু এইটুকু মনে রাখলে বা এখানে প্রত্যেকটা জিনিসের নাম কি, কোনটার জন্য কি হচ্ছে, এটাই হচ্ছে আমার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট টপিক, শেষের এইটুকু জিনিস।